আমেরিকা ইরান সংঘাতের মঞ্চে একদম নাটকীয় একটা পট পরিবর্তন। ভাবুন তো, যে প্রেসিডেন্ট কয়েক সপ্তাহ আগেও ইরানের নিঃশর্ত আত্মসমর্থন চাইছিলেন, তিনিই এখন যে কোনো মূল্যে একটা শান্তি চুক্তির জন্য রীতিমতো মরিয়া। চলুন এই অবাক করা পরিবর্তনের পেছনের কারণগুলো একটু খুঁজে দেখা যাক। মাত্র কয়েক সপ্তাহ আগের কথা, হোয়াইট হাউসের অবস্থান ছিল ঠিক এমনই কঠোর। একেবারে সাফ কথা, আলোচনার কোনো প্রশ্নই ওঠে না, রাস্তা একটাই, আত্মসমর্পণ। কিন্তু দেখুন, মাত্র ৮ সপ্তাহের মধ্যে পুরো ছবিটাই পাল্টে গেছে। সে কঠোর অবস্থান এখন আলোচনার আগ্রহে পরিণত হয়েছে। এই যে একটা নাটকীয় পরিবর্তন, এটাই কিন্তু আজকের আলোচনার মূল বিষয়। তাহলে প্রশ্নটা হলোটা কি? কিভাবে আমেরিকা এত তাড়াতাড়ি তার সুবিধাজনক জায়গাটা হারিয়ে ফেলল? কি এমন ঘটল যে আলোচনার টেবিলে বসার জন্য আমেরিকা এতটা মরিয়া হয়ে উঠল? ট্রাম্পের হাতে কি সত্যি খেলার মতো আর কোনো তাস বাকি নেই? এই রহস্যের প্রথম সুতোটা লুকিয়ে আছে হরমুজ প্রণালীতে, মানে আমেরিকার নৌ অবরোধের ব্যর্থতার মধ্যে। আসুন বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি। এই সংখ্যাটা হল ৩৪। কিন্তু ৩৪ কি? এটা হলো সেই সব ইরান সম্পর্কিত ট্যাঙ্কারের সংখ্যা যারা হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধকে সফলভাবে বুড়ো আঙুল দেখিয়ে বেরিয়ে গেছে। ইরানের কৌশলটা কিন্তু বেশ মজার। মার্কিন নৌবাহিনীর একেবারে নাকের ডগা দিয়ে তারা রাতের অন্ধকারে ট্রান্সপন্ডার বন্ধ করে আর উপকূল ধরে যাত্রা করে। আমেরিকার এই ডাবল ব্লকেড বা দ্বৈত অবরোধকে প্রায় অকার্যকর করে দিয়েছে। মানে সোজা কথায় আমেরিকার যে সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি, সেটা আসলে ততটা পোক্ত নয়, কারণ ইরানের তেল ঠিকই বিশ্ববাজারে চলে যাচ্ছে, আর এটাই আমেরিকার পুরো কৌশলটাকে ব্যাপকভাবে দুর্বল করে দিয়েছে। আচ্ছা, এটা তো গেল বাইরের পরিস্থিতি। এবার চলুন ভেতরের খবরটা দেখি। মানে মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ কোন্দলের দিকে নজর ফেরানো যাক, যা এই সংকটের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সূত্র। এই টাইমলাইনটা দেখলেই বোঝা যায় যে মার্কিন সামরিক বাহিনীর একেবারে শীর্ষ পর্যায়ে একটা অস্থির অবস্থা চলছে। বড় বড় পদে থাকা জেনারেল আর অ্যাডমিরালদের সরানো হচ্ছে, সচিবদের মধ্যে চলছে প্রকাশ্য দ্বন্দ্ব। নেতৃত্বের মধ্যে এই বিভাজন আসলে একটা ঐক্যবদ্ধ কৌশলের অভাবকেই তুলে ধরে, যা ইরানের বিরুদ্ধে অভিযানকে ক্ষতিগ্রস্ত করছে। আর এই সব কিছুর পেছনে খরচটা কত হয়েছে জানেন? আনুমানিক ২৮ থেকে ৩৫ বিলিয়ন ডলার। আমেরিকা এই সংঘাতে এর মধ্যেই এত বিপুল পরিমাণ অর্থ খরচ করে ফেলেছে, কিন্তু তার বিনিময়ে বলার মতো কিছুই পায়নি। ব্যাপারটা এমন পর্যায়ে গেছে যে সম্প্রতি একজন সাংবাদিক যখন জিজ্ঞেস করলেন এই খুব ছোটখাটো সংঘর্ষটা আর কতদিন চলবে, তখন ট্রাম্প বেশ রেগে যান আর প্রশ্নটা এড়িয়ে যান। এই ঘটনাটাই কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে শীর্ষ নেতৃত্বের মধ্যে হতাশা বাড়ছে এবং তাদের কাছেও কোনো স্পষ্ট উত্তর নেই। এবার খেলার আরেকটা দিক দেখা যাক, মানে তথ্যযুদ্ধ বা ইনফরমেশন ওয়ারের ময়দানে কি ঘটছে। একদিকে যখন আমেরিকা বিশৃঙ্খলার কথা বলছে, ইরান তখন ঠিক তার উল্টো নিজেদের ঐক্যবদ্ধ হিসেবে তুলে ধরছে। সুতরাং ব্যাপারটা একটা প্রচারণার যুদ্ধে পরিণত হয়েছে। একদিকে আমেরিকা আর ইসরায়েল যখন বলছে ইরানের নেতৃত্বে ফাটল ধরেছে, অমুক নেতা আহত, তমুক পদত্যাগ করেছেন, তখন ইরান খুব সমন্বিতভাবে সেই সব দাবি খণ্ডন করছে। যেমনটা দেখা যাচ্ছে, নেতৃত্বের বিভক্তির প্রত্যেকটা গুজবকেই তারা একসুরে নাকচ করে দিয়েছে। তো ইরানি বিশ্লেষকরা বলছেন এর পেছনে একটা অন্য উদ্দেশ্য আছে। তাদের ধারণা, ইরানের ভেতরে বিভেদ দেখিয়ে ইসরায়েল আসলে মার্কিন নীতিকে প্রভাবিত করার চেষ্টা করছে, যাতে ট্রাম্প আলোচনার রাস্তা থেকে সরে এসে আবার সামরিক হামলার দিকে ঝোঁকেন। তাহলে সব মিলিয়ে পরিস্থিতিটা যখন এমন, তখন প্রশ্ন ওঠে, ট্রাম্প প্রশাসনের হাতে আর কি কি বিকল্প আছে? সত্যি বলতে পথ খুব বেশি খোলা নেই, আর প্রত্যেকটি সাংঘাতিক ঝুঁকিপূর্ণ। হোয়াইট হাউসের টেবিলে এখন মূলত এই ৪টে পথ নিয়েই আলোচনা চলছে, কিন্তু সমস্যা হল প্রত্যেকটা বিকল্পের সাথেই জড়িয়ে আছে বিশাল ঝুঁকি আর মারাত্মক পরিণতির আশঙ্কা। প্রথম অপশনটা হল হরমুজে ইরানের স্পিডবোট বা মাইন বসানো নৌকাগুলোর উপর হামলা করা। কিন্তু সমস্যা হল, এতে যে প্রণালী আবার খুলে যাবে তার কোনো নিশ্চয়তা নেই, কারণ ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা এখনও বেশ শক্তিশালী।
আর শুধু হামলার ভয়ই আন্তর্জাতিক জাহাজগুলোকে ওই এলাকা থেকে দূরে রাখার জন্য যথেষ্ট। দ্বিতীয় অপশনটা আরও ভয়ঙ্কর। যদি আমেরিকা ইরানের বিদ্যুৎ কেন্দ্র বা তেল শোধনাগারের মতো বেসামরিক পরিকাঠামোতে হামলা করে, ইরান হুঁশিয়ারি দিয়ে রেখেছে যে তারা উপসাগরীয় অঞ্চলের মানে সৌদি আরব বা আরব আমিরাতের তেল স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালাবে। এর ফল হতে পারে একটা বিশ্ব অর্থনৈতিক সংকট, তেলের দাম আকাশছোঁয়া হয়ে যাবে। আর ৩ নম্বর অপশনটা হল টার্গেটেড কিলিং, মানে ইরানের শীর্ষ নেতাদের হত্যা করা। এটা করা হলে আলোচনার দরজা সম্ভবত চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। এটা এমন একটা পদক্ষেপ হবে যেখান থেকে ফিরে আসার আর কোনো রাস্তা থাকবে না। আর শেষ যে বিকল্পটা, মানে অপেক্ষা করা আর আলোচনা চালিয়ে যাওয়া, সেটাও ট্রাম্পের জন্য খুব একটা সহজ নয়। কারণ দেশের ভেতরে মুদ্রাস্ফীতি বাড়ছে, নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন চলে এসেছে, আর রাজনৈতিক চাপও দিন দিন বাড়ছে। এক কথায় সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে। সব মিলিয়ে ট্রাম্প এক কঠিন উভয় সংকটের মধ্যে আছেন। এখন দেখার বিষয়, তিনি কি মুখ রক্ষার জন্য একটা বড়সড় হামলা করে নিজেকে বিজয় ঘোষণা করবেন, নাকি দুর্বল অবস্থান থেকেও আলোচনা টেবিলে বসে একটা চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করবেন। কোন পথে তিনি হাঁটবেন সেটা সময় বলে দেবে।